চাঁদাবাজি করতো, দ্রব্যমূল্য সিন্ডিকেটের মাধ্যমে চালাতো, নিজেরা লুটপাট করতো, ব্যাংক লুটপাট হতো। শাসকদের আমলে যা ছিল আমরা ওটা চাই না। সরকার প্রধানের যে ফিলিংসটা, আমরা এমন বাংলাদেশ চাই। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আসলে কেমন বাংলাদেশ চাইছি আমরা? আজকে 1 মাস পরে আবারও সেই প্রশ্ন করতে হচ্ছে। দেখেন, এই চাওয়াটা না, এটা পার্সন টু পার্সন ভেরি করবে। আপনি যা চান, আমি আরেকটা চাই। আমার আপনার চাওয়াগুলো যদি একসঙ্গে মেলান অথবা আরও একজনের সঙ্গে যদি মেলান, দেখবেন যে কিছু কিছু মিলবে, কিছু কিছু মিলবে না। কিন্তু সব মিলিয়ে যে চাহিদাটা হবে আমাদের, সেটা হলো কি সহজ কথা একদম। সেই জিনিসটা হলো আমরা এমন একটা বাংলাদেশ চাই, মানে আগের যে বাংলাদেশটা ছিল, আগের শাসকদের আমলে যা ছিল, আমরা ওটা চাই না। এটা হলো 1 নম্বর কথা। আমি আপনাকে একটা ছোট কথা বলি, একটা ছোটো একটা গল্পের মতোই বলি। একটা গ্রামে খুবই আদব কায়দা সম্পন্ন একজন মানুষ ছিল, খুব আদব কায়দা সম্পন্ন। তাকে সবাই জিজ্ঞাসা করলো, ভাই তুমি এত আদব কায়দা কার কাছ থেকে শিখলা? মানে তোমার কোনো দোষ দেখি না, সব মানে সুন্দর চমৎকার তোমার আদব কায়দা। কই কি আমি আদব কায়দা শিখছি হলো বেয়াদবের কাছ থেকে। ওই কি বেয়াদবের কাছ থেকে কীভাবে? ওই কি তোমাদের জানো আমাদের গ্রামে একটা বেয়াদব ছিল, খুব বড় বেয়াদব। ওই কি হ্যাঁ, আমি ওর কাছ থেকে শিখছি। কীভাবে? ওই কি আমি ওকে খুব ফলো করতাম, ও যা যা করতো আমি তা তা করি না, ও যা যা করতো সেগুলো আমি করি না, এইটাই হয়ে গেছে। তখন আমাদের যদি বলেন যে তুমি কি চাও, আমি চাই যে বিগত স্বৈরাচারী সরকার যা যা করতো এরা যেন সেইটা না করে, তাহলে আমার চলবে। মানে ওরা যা যা করতো স্বৈরাচারী আচরণের মাধ্যমে, মানুষকে কথা বলতে দিত না, চাঁদাবাজি করতো, দ্রব্যমূল্য সিন্ডিকেটের মাধ্যমে চালাতো, নিজেরা লুটপাট করতো, ব্যাংক লুটপাট হতো, যে কোনো একটা 10 টাকার উন্নয়নমূলক কাজ করতে গিয়ে 30 টাকা খরচ করতো, বাকিটা নিজেরা নিয়ে নিত। সবারই বিদেশে একটা করে সেকেন্ড হোম থাকতো, এই দেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করতো। আমরা এগুলি চাই না, জাস্ট আমরা এগুলো চাই না। এখন কিছু কিছু দেখছি, যেমন ধরেন আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের যে যোগাযোগ বিষয়ে যিনি উপদেষ্টা আছেন, তিনি পদ্মা সেতুর ওখানে গিয়েছেন। দেখে পদ্মা সেতুর ওখানে যে খরচ হতো, এখনও যে খরচগুলো বাকি আছে, সেখান থেকে উনি খরচ কমিয়ে 1800 কোটি টাকা, 1800 কোটি টাকারও বেশি উনি খরচ কমিয়ে ফেলেছেন। এবং ওখানে উনি মন্তব্য করেছেন যে এই সেতুটা তৈরি হয়েছে, তবে আগের সরকার অনেক বাড়তি খরচ করেছে। ভদ্র মানুষ এভাবে তো বলবেন, এভাবে বলেছেন। এখন আর মাত্র যে খরচটা ছিল সেখান থেকে উনি 1800 কোটি টাকা খরচ কমালেন। মানে অতিরিক্ত খরচ হতো। যদি এখন আওয়ামী লীগ আমল থাকতো, যদি শেখ হাসিনার আমল থাকতো, তাহলে কিন্তু এখানে হয়তো আরো 2000 কোটি টাকা যোগ হতো। কিন্তু এখান থেকে উনি আরো কমালেন খরচটা, এত টাকা লাগবে না। আমরা এটা চাই, আমরা এই জিনিসটা চাই যে তোমরা অপচয়টা থামাও। বিদেশে ইউনূস সাহেব বললেন যারা বিদেশে টাকা পাচার করেছে, আমরা সেই বৈদেশিক মুদ্রাগুলো আমরা দেশে আনার চেষ্টা করব। আমার ধারণা উনি যখন বলেছেন উনি আনতে পারবেন। যদি দেশে এটা আসা শুরু করে, তাহলে আমরা বলবো আমরা ওটাও চাই। এটা কিভাবে সম্ভব? মানে সব দেশের সাথে কি আমাদের এই বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনা সম্ভব? বিষয়টি আছে সম্ভব কেন আমি বলি আপনাকে, অনেক দেশেই এরকম নিয়ম আছে। তাদের এখানে যখন আপনি কোনো টাকা নিয়ে যাবেন, তারা আপনাকে প্রশ্ন করবে তুমি যে টাকাটা আনলা, তোমার টাকাটার উৎস কি? যদি আপনি এর জন্য যদি আপনি সম্মান মানে লজিক্যাল কোনো উত্তর দিতে না পারেন, ব্যাখ্যা দিতে না পারেন, তো সেই টাকাটা তারা বাজেয়াপ্ত করতে পারে। আচ্ছা, এরকম অনেক দেশে নিয়ম আছে, এমনকি সুইসেও নিয়ম আছে। সুইস ব্যাংকও ইদানিং একটা নিয়ম করেছে, ইদানিং মানে বছর কয়েক আগে নিয়ম করেছে যে তারা টাকার উৎস সম্পর্কে জানতে চাইতে পারে আপনার কাছে, যদি চায়। এখন তারা হয়তো চায় না, কিন্তু যদি চায়, যদি ইউনূস সাহেব রিকোয়েস্ট করেন, চাইতেও পারে। কারণ ইউনূস সাহেবের অতটুকু প্রভাব ওদের উপর আছে বলে আমি মনে করি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। যখন আমাদের এখানে জুলাই মাসে আন্দোলন হচ্ছিল, তখন আমাদের এখানে সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে আমাদের শ্রমিকরা ওখানে মিছিল করেছে, বিক্ষোভ করেছে। এটা ওদের আইন অনুযায়ী নিষিদ্ধ, বাট তারা উত্তেজনা বসে কাজটা করেছে। এদের অনেকের, এদের মধ্যে 57 জনের কিন্তু জেল হয়ে গেছিল, সাজাও হয়ে গেছিল ওদের আইনে। মধ্যপ্রাচ্যে দেখা গেছে অতীতের ইতিহাসে, কারণ সাজা হয়ে গেলে সেটা মওকুফ করার নিয়ম খুব কম, মানে খুবই কম, নাই বললেই চলে। মাঝখানে একবার
আপনার মানে ভারতের দুজন লোককে এরকম আটকাইছিল, দুইটা মানে আপনার নৌবাহিনীর কর্মকর্তাকে। এটা তারা অনেক দিন দরবার করে শেষ পর্যন্ত তাদেরকে বাঁচাতে পেরেছিল। আরেকটা দেখলাম 57 জনকে ইউনূস সাহেবের টেলিফোনের আলাপের মাধ্যমে উনি কিন্তু তাদেরকে ছাড়াতে পেরেছেন। আমি নিশ্চিত যে এটা শেখ হাসিনার আমল হলে উনি টেলিফোনই করতেন না, এক নম্বর, অথবা উনি টেলিফোন করলে টেলিফোন উনি ধরতেও না। আমি এটাও শিওর। ওনার যে ইমেজ, বিশেষ করে আপনার ইউনাইটেড আরব এমিরেটসে, এইখানে ওনার যে আগের যে ইমেজ ছিল ওনার, সেই ইমেজটা এত নেগেটিভ ছিল তো ওনার মেয়ের জামাইয়ের কারণে। ওনার মেয়ের জামাই তো ওখানে কিছু টাকা নিয়ে ধরা পড়ছিল এবং সেই জন্য ওনাকে যেও সাক্ষী দিতে হয়েছে আদালতে। এটা অনেকেই জানে, মুখে কেউ বলে নাই ওনার ভয়ে ওই সময়। ওনাকে যখন আদালতে সাক্ষী দিতে হয়েছে, কাজে ওনার যে ইমেজ ওখানে তৈরি হয়েছিল, উনি ফোন করলে হয়তো ওখানকার বাচ্চারা ধরতই না ফোন। আর এই ভদ্রলোক ফোন করেছেন, উনি ওনার ফোনকে অনার করেছেন, 57 জনের সাজা মৌকুফ করেছেন এবং তারা আবার ওখানে চাকরিও পেয়েছেন। আচ্ছা, আগের চাকরিতেও বহাল হয়েছে। এই যে সাধারণ মানুষের জন্য ওনার যে ফিলিংসটা, রাষ্ট্রপ্রধান মানে সরকার প্রধানের যে ফিলিংসটা, আমরা এমন বাংলাদেশ চাই। প্রবাসীরা বিদেশ থেকে এসে এয়ারপোর্টে এতিমের মতো ফেফে করে ঘুরতো। আমরা এমনও দেখেছি তারা বিদেশ থেকে আসছে, তার লাগেজ নেওয়ার জন্য ট্রলি নেই, মাথায় করে লাগেজ নিয়ে যাচ্ছে। কাকে ফোন করবে বুঝতে পারে, বিদেশ থেকে আসছে, তার কাছে বাংলাদেশের সিম নাই, কাউকে সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এখানে ইন্টারনেট নাই, কারণ এখানে তো ওয়াইফাই ছিল না এভাবে। এখন আমি কয়েকদিন আরও প্রায় 10 দিন আগে থেকে দেখছি এয়ারপোর্টে আলাদা আলাদা বুথ লাগানো হয়েছে এবং খুবই অত্যাধুনিক বুথ লাগানো হয়েছে। এসে বিনা পয়সায় এই যাত্রীরা এসে কাউকে ফোন করতে পারছে। এবং এটা কিন্তু বিশাল কোনো পরিবর্তন না, ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু কার্যকর পরিবর্তন। আমরা এই জিনিসটা চাই। বিদেশ থেকে একটা শ্রমিক আসবে, আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি এদেরকে আমরা, এরা যখন দেশে আসবে এরা যেন দেশের সম্মান পায়, এই জিনিসটা আমরা চাই।